এরশাদ সাহেবের সময়কার কথা। সরকারি পর্যায়ে শিলাইদহে রবীন্দ্র জয়ন্তী হবে। আমার কাছে জানতে চাওয়া হলো আমি উৎসবে যোগ দেব কিনা। আমি বললাম, রবীন্দ্রনাথ প্রসঙ্গে যে কোনো নিমন্ত্রণে আমি আছি। এরশাদ সাহেবের উদ্যোগে অনুষ্ঠান হচ্ছে, হোক না, আমি কোনো সমস্যা দেখছি না। রবীন্দ্রনাথকে ভালোবাসার অধিকার সবারই আছে। যথাসময়ে শিলাইদহে উপস্থিত হলাম। কুঠিবাড়িতে পা দিয়ে গায়ে রোমাঞ্চ হলো। মনে হলো পবিত্র তীর্থস্থানে এসেছে। এক ধরনের অস্বস্তিও হতে লাগলো। মনে হলো এই যে নিজের মনে ঘুরে বেড়াচ্ছি, তা বোধহয় ঠিক হচ্ছে না। চারিদিকে রবীন্দ্রনাথের পায়ের ধুলা ছড়িয়ে আছে। কবির কত স্মৃতি, কত আনন্দ বেদনা মিশে আছে প্রতি ধূলিকণায়। সে ধুলার উপর দিয়ে আমি হেঁটে যাব, তা কি হয়? এত স্পর্ধা কি আমার মতো অভাজনের থাকা উচিত? নিজের মনে ঘুরে বেড়াতে এত ভালো লাগছে, কি আর বলবো। কুঠিবাড়ির একটা ঘরে দেখলাম কবির লেখার চেয়ার টেবিল। এই চেয়ারে বসেই কবি কত না বিখ্যাত গল্প লিখেছেন। কুঠিবাড়ির দোতলার বারান্দায় দাঁড়িয়ে চোখে পড়ল কবির প্রিয় নদী প্রমত্তা পদ্মা। 1298 সনের এক ফাল্গুনে এই পদ্মার দুলুনি খেতে খেতে বজরায় আধশোয়া হয়ে বসে কবি লিখেছেন, শ্রাবণ গগন ঘিরে ঘন মেঘ ঘুরে ফিরে শূন্য নদীর তীরে রহিনু পরি, যাহা ছিল নিয়ে গেল সোনার তরী। একদিকে উৎসব হচ্ছে, গান, কবিতা, আলোচনা। অন্যদিকে আমি ঘুরে বেড়াচ্ছি নিজের মনে। সন্ধ্যাবেলা কুঠিবাড়ির গানের অনুষ্ঠানে আমি নিমন্ত্রিত অতিথি। উপস্থিত না থাকলে ভালো দেখায় না বলে প্যান্ডেলের নিচে গিয়ে বসেছি। শুরু হলো বৃষ্টি, ভয়াবহ বৃষ্টি। সেই সঙ্গে দমকা বাতাস। বাতাসে সরকারি প্যান্ডেলের অর্ধেক উড়ে গেল। আমি রওনা হলাম পদ্মার দিকে। এমন ঝমঝম বৃষ্টিতে রবীন্দ্রনাথ নিশ্চয়ই ভিজতেন। আমি যদি না ভিজি তাহলে কবির প্রতি অসম্মান করা হবে। বৃষ্টিতে ভেজা আমার জন্য নতুন কিছু না, কিন্তু সেদিনকার বৃষ্টির পানি ছিল বরফের চেয়েও ঠান্ডা। আর হাওয়া মনে হচ্ছে সাইবেরিয়া থেকে উড়ে আসছে। আমি ঠকঠক করে কাঁপছি। নবধারা জলে স্নানের আনন্দ ধুয়ে মুছে গেছে। রেস্ট হাউসে ফিরে শুকনো কাপড় পরতে পারলে বাঁচি। কাঁপতে কাঁপতে ফিরছি। পদ্মা থেকে কুঠিবাড়ি অনেকটা দূর, কাঁচা রাস্তা। বৃষ্টির পানিতে সে রাস্তা কাদা হয়ে গেছে, দ্রুত হাঁটা যাচ্ছে না। জায়গাটাও অন্ধকার। আধা আধি পথ এসে থমকে দাঁড়ালাম। কে যেন রাস্তার পাশে গাছের নিচে চুপচাপ দাঁড়িয়ে আছে। চারদিকে আলো করে বিদ্যুৎ চমকালো, আর তখনই আমার সারা শরীর দিয়ে শীতল স্রোত বয়ে গেল। আমি স্পষ্ট দেখলাম গাছের নিচে যুবক বয়সের রবীন্দ্রনাথ দাঁড়িয়ে আছেন। এটা কি কোনো মায়া, কোনো ভ্রান্তি, বিচিত্র কোনো হ্যালুসিনেশন? আমার চিন্তা চেতনা জুড়ে রবীন্দ্রনাথ ছিলেন বলে কি তাকে আমি দেখেছি? আমি চিৎকার করতে যাচ্ছিলাম, তার আগেই ছায়ামূর্তি বলল, কে? হুমায়ুন ভাই না? নিজেকে চট করে সামলে নিলাম। রবীন্দ্রনাথের প্রেতাত্মা নিশ্চয়ই আমাকে হুমায়ুন ভাই বলবে না। আমি ভৌতিক কিছু দেখছি না, এমন একজনকে দেখছি যে আমাকে চেনে এবং যাকে অন্ধকারে খানিকটা রবীন্দ্রনাথের মতো দেখায়। ছায়ামূর্তি বলল, হুমায়ুন ভাই, বৃষ্টিতে ভিজতে ভিজতে কোথায় যাচ্ছেন? আমি বললাম, কুঠিবাড়ির দিকে যাচ্ছি। আমি কি আপনাকে চিনি? জি না, আপনি আমাকে চেনেন না। হুমায়ুন ভাই, আমি আপনার অনেক ছোট, আপনি আমাকে তুমি করে বলবেন। তোমার নাম কি? রবি। ও আচ্ছা, রবি। আমি আবার বিভ্রান্তির মধ্যে পড়ে গেলাম। নাম রবি মানে? হচ্ছেটা কি? রবি বলল, চলুন, আমি আপনার সঙ্গে যাই। চলো। ভিজতে ভিজতে আমরা কুঠিবাড়িতে উপস্থিত হলাম। ঝড়ের প্রথম ঝাপটায় ইলেকট্রিসিটি চলে গিয়েছিল, এখন আবার এসেছে। চারদিকে আলো ঝলমল করছে। আলোতে আমি আমার সঙ্গীকে দেখলাম এবং আবারও চমকালাম। অবিকল যুবক বয়সের রবীন্দ্রনাথ। আমি বললাম, তোমাকে দেখে যে আমি বারবার চমকাচ্ছি, তা কি তুমি বুঝতে পারছো? পারছি। আপনার মতো অনেকেই চমকায়, তবে আপনি অনেক বেশি চমকাচ্ছেন। তোমার নাম নিশ্চয়ই রবি না? জি না, যারা যারা আমাকে দেখে চমকায় তাদের আমি এই নাম বলি। এসো, আমরা কোথাও বসে গল্প করি। আপনি ভেজা কাপড় বদলাবেন না? আপনার তো ঠান্ডা লেগে যাবে। লাগুক ঠান্ডা। আমরা একটা বাঁধানো আম গাছের নিচে গিয়ে বসলাম। রবি উঠে গিয়ে কোত্থেকে এক চাওয়ালাকে ধরে নিয়ে এলো।
গাছের পাতার ফাঁক দিয়ে বৃষ্টি পড়ছে, আমি আধ ভেজা সিগারেট ধরিয়ে টানছি, চায়ের কাপে চুমুক দিচ্ছি। সে চাও বৃষ্টির পানির মতোই ঠান্ডা, খুবই লৌকিক পরিবেশ। তারপরেও আমি লক্ষ্য করলাম আমার বিস্ময়বোধ দূর হচ্ছে না। রবি হাসি মুখে বলল, হুমায়ুন ভাই, আমি শুনেছিলাম আপনি খুব সিরিয়াস ধরনের মানুষ। আপনি যে বাচ্চাদের মতো বৃষ্টিতে ভিজে আনন্দ করেন তা ভাবিনি। আপনাকে দেখে আমার খুব মজা লেগেছে। আমি বললাম, তোমাকে দেখে শুরুতে আমার লেগেছিল ভয়, এখন লাগছে বিস্ময়। আপনি এত বিস্মিত হচ্ছেন কেন? মানুষের চেহারার সঙ্গে মানুষের কি মিল থাকে না? থাকে, কিন্তু এতটা থাকে না। রবির সঙ্গে আমার আরো কিছুক্ষণ গল্প করার ইচ্ছা ছিল, সম্ভব হলো না। সরকারি বাস কুষ্টিয়ার দিকে রওনা হচ্ছে। বাস মিস করলে সমস্যা। রবি আমার সঙ্গে এলো না। সে আরো কিছুক্ষণ থাকবে, পরে রিকশায় করে যাবে। তবে সে যে কদিন অনুষ্ঠান চলবে রোজই আসবে, কাজে তার সঙ্গে দেখা হওয়ার সুযোগ রয়ে গেল। রাতে রেস্ট হাউসে ফিরে আমার কেন জানি মনে হলো পুরো ব্যাপারটাই মায়া। ছেলেটির সঙ্গে আর কখনোই আমার দেখা হবে না। রাতে ভালো ঘুমও হলো না। আশ্চর্যের ব্যাপার, পরদিন সত্যি সত্যি ছেলেটির দেখা পেলাম না। অনেক খুঁজলাম, অনেককে জিজ্ঞেস করলাম। দেখতে অবিকল রবীন্দ্রনাথের মতো এমন একজনকে কি দেখেছেন আপনারা কেউ? তারা সবাই আমার দিকে এমনভাবে তাকালো যেন আমি কিছুক্ষণ আগেই গাঁজা খেয়ে এসেছি। ওই জিনিস তখন কুঠিবাড়ির আশেপাশে খাওয়া হচ্ছে। লালন শাহর কিছু অনুসারী এসেছেন, তারা গাজার উপরই মত্ত আছেন। উৎকট গন্ধে তাদের কাছে যাওয়া যায় না। তাদের একজন আমাকে হাত ইশারা করে কাছে ডেকে বললেন, আচ্ছা স্যার, রবি ঠাকুর যে লালন শাহর গানের খাতা চুরি করে নোবেল পেল, এই বিষয়ে ভদ্র সমাজে কি কিছু আলোচনা করবেন? এটা অধীনের নিবেদন। তৃতীয় দিনে যখন ছেলেটার দেখা পেলাম না, তখন নিশ্চিত হলাম ঝড় বৃষ্টির রাতে যা দেখেছি তার সবটাই ভ্রান্তি, মধুর ভ্রান্তি। নানান ধরনের যুক্তিও আমার মনে আসতে লাগলো। যেমন, আমি যখন জিজ্ঞেস করলাম তুমি কি করো, সে জবাব দেয়নি। আমার সঙ্গে সরকারি বাসে আসতেও রাজি হয়নি। নিজের আসল নামটিও বলেনি। অনুষ্ঠানের শেষ দিনে দেখি সে প্যান্ডেলের এক কোনায় চুপচাপ বসে আছে। আমি এগিয়ে গেলাম। এই রবি, এই। রবি হাসি মুখে তাকালো এবং সঙ্গে সঙ্গে উঠে এলো। আমি বললাম, এই কদিন আসনি কেন? শরীরটা খারাপ করেছিল, ওই দিন বৃষ্টিতে ভিজে ঠান্ডা লেগে গেল। আজ শরীর কেমন? আজ ভালো। এই কদিন আমি তোমাকে খুব খুঁজেছি, তুমি কি এটা জানো? আমি অনুমান করেছি। আচ্ছা হুমায়ুন ভাই, দিনের আলোতেও কি আমাকে রবীন্দ্রনাথের মতো লাগে? হ্যাঁ লাগে, বরং অনেক বেশি লাগে। সে ছোট্ট করে নিঃশ্বাস ফেলে বলল, দেখুন মানুষের ভাগ্য। আমি শুধু দেখতে রবীন্দ্রনাথের মতো, এই কারণে আপনি কত আগ্রহ করে আমার সঙ্গে কথা বলছেন। তার জন্য কি তোমার খারাপ লাগছে? না, খারাপ লাগছে না, ভালো লাগছে, খুব ভালো লাগছে। নিজেকে মিথ্যা মিথ্যি রবীন্দ্রনাথ ভাবতেও আমার ভালো লাগে। তুমি টিভিতে কখনো নাটক করেছো? কেন বলুন তো? তোমাকে আমি টিভি নাটকে ব্যবহার করতে চাই। আমি কোনোদিন নাটক করিনি, কিন্তু আপনি বললে আমি খুব আগ্রহ নিয়ে করব। কি নাটক? এই ধরো রবীন্দ্রনাথকে নিয়ে নাটক। যৌবনের রবীন্দ্রনাথ কুঠিবাড়িতে থাকেন, পদ্মার তীরে হাঁটেন, গান লিখেন, গান করেন, এসব নিয়ে ডকুমেন্টারি ধরনের নাটক। আপনি লিখবেন? হ্যাঁ লিখব। একটা কাগজে তোমার ঠিকানা লিখে দাও। ঠিকানা আপনি হারিয়ে ফেলবেন, আমি বরং আপনাকে খুঁজে বের করব। ছুটির সময়ে মন সাধারণত তরল ও দ্রবীভূত অবস্থায় থাকে। ছুটির সময় দেওয়া প্রতিশ্রুতি পরে আর মনে থাকে না। আমার বেলায় সেরকম হলো না। আমি ঢাকায় ফিরেই বিটিভির নওয়াজিশ আলী খান সাহেবের সঙ্গে দেখা করলাম। আমার পরিকল্পনার কথা বললাম। তিনি এক কথায় বাতিল করে দিলেন। তিনি বললেন, রবি ঠাকুরকে সরাসরি দেখাতে গেলে অনেক সমস্যা হবে, সমালোচনা হবে, রবীন্দ্র ভক্তরা রেগে যাবেন। বাদ দিন। আমার মনটাই খারাপ হয়ে গেল। মাস তিনেক পর ছেলেটার সঙ্গে আবার দেখা হলো টিভি ভবনে। সে আগ্রহ নিয়ে জানতে চাইলো নাটক লিখছে কিনা। আমি সত্যি কথাটা তাকে বলতে পারলাম না। তাকে বললাম, লিখবো লিখবো, তুমি তৈরি থাকো। আমি তৈরি আছি। আমি খুব আগ্রহ নিয়ে অপেক্ষা করছি। চেহারাটা ঠিক রাখো, চেহারা যেন নষ্ট না হয়। আমি টিভির আরও কিছু লোকজনের সঙ্গে কথা বললাম। কোনো লাভ হলো না। ছেলেটির সঙ্গে মাঝে মধ্যে দেখা হয়। আমি বলি, হবে হবে, ধৈর্য ধরো। এই মিথ্যা আশ্বাস যতবারই দিই ততবারই আমার খারাপ লাগে। মনে মনে বলি, কেন বারবার এর সঙ্গে দেখা হয়? আমি চাই না দেখা হোক। তারপর দেখা হয়। একদিন সে বলল, হুমায়ুন ভাই, আপনি কি একটু তাড়াতাড়ি নাটকটা লিখতে পারবেন? কেন বলো তো? এমনি বললাম। হবে হবে, তাড়াতাড়ি হবে।
তারপর অনেকদিন ছেলেটির সঙ্গে দেখা নেই, নাটকের ব্যাপারটা প্রায় ভুলেই গেছি, ব্যস্ত হয়ে পড়েছি অন্য কাজে। তখন 1400 সাল নিয়ে খুব হইচই শুরু হলো। আমার মনে হলো এই হচ্ছে সুযোগ, রবীন্দ্রনাথকে নিয়ে নাটকটা লিখে ফেলা যায়। নাটকের নাম হবে 1400 সাল। প্রথম দৃশ্যে কবি একা একা পদ্মার পাড়ে হাঁটছেন। আবহাওয়া সঙ্গীত হিসেবে কবির বিখ্যাত কবিতাটি আজই হতে 100 বর্ষ পরে পাঠ করা হবে। কবির মাথার উপর দিয়ে উড়ে যাবে এক ঝাঁক পাখি। খুবই আগ্রহ নিয়ে তাকাবেন পাখির দিকে, তারপর তাকাবেন আকাশের দিকে। দ্রুত লিখে ফেললাম। আমার ধারণা খুব ভালো দাঁড়ালো। নাটকটা পড়ে শোনালে টিভির যে কোনো প্রযোজকই আগ্রহী হবেন বলে মনে হলো। একদিন ব্যাপারটা নিয়ে আলাপ করছি টিভির বরকতুল্লাহ সাহেবের সাথে। পাশে আছেন জিয়া আনসারি সাহেব। তিনি কথার মাঝখানে আমাকে থামিয়ে দিয়ে বললেন, রবি ঠাকুরের ভূমিকায় আপনি যে ছেলেটিকে নিতে চাচ্ছেন তাকে আমি চিনতে পেরেছি। গুড চয়েস। আমি বললাম, ছেলেটার চেহারা অবিকল রবি ঠাকুরের মতো না? হ্যাঁ, তবে ছেলেটিকে আপনি অভিনয়ের জন্য পাবেন না। কেন? ওর লিউকোমিয়া ছিল, অনেকদিন থেকে ভুগছিল, বছরখানেক আগে মারা গেছে। আমি অনেকক্ষণ কোনো কথা বলতে পারলাম না। গভীর আনন্দ ও আগ্রহ নিয়ে ছেলেটা অপেক্ষা করছিল। তার সময় দ্রুত ফুরিয়ে আসছিল। সে কাউকে তা জানতে দেয়নি। বাসায় ফিরে নাটকের পাণ্ডুলিপি নষ্ট করে ফেললাম। এই নাটকটি আমি রবি ঠাকুরের জন্য লিখিনি, ছেলেটির জন্য লিখেছিলাম। সে নেই, নাটকও নেই। ছেলেটির নাম নিয়ে আমি সমস্যায় পড়েছি, নাম মনে করতে পারছি না। ভোরের কাগজের সাংবাদিক জনাব সাজ্জাদ শরীফের ধারণা তার নাম হাফিজুর রশিদ, ডাকনাম রাজু।